তোর কারণেই ফিরে আসা। লেখিকা ছায়ালিপি। গালিব পাগলের মতন বাইক চালাচ্ছে ওই গাড়িটা ধরার জন্য, কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকে সাথে আরো দুইটা সেম গাড়ি এসে তিনটা গাড়ি হয়ে গেল। গালিব বুঝতে পারছে না তুবা কোন গাড়িতে আছে। জিসান রাজকে ফোন করে সব ঘটনা খুলে বলে। রাজ তার টিম নিয়ে বেরিয়ে পড়ে। গালিব ফাঁকা রাস্তার মাঝখানে বসে আছে মাথায় হাত দিয়ে। তিনটা গাড়ি তিন দিকে চলে গেছে। একটু পরে রাজ ফোন করে গালিবকে। গালিব ফোন করে লোকেশনে আসে। গালিবের কাছে গালিব উঠে আগে ঠাটিয়ে চারটা চড় বসিয়ে দেয় রাজের গালে। রাজ, দোস্ত শান্ত হো, সব ঠিক হয়ে যাবে। গালিব, কি ঠিক করবি তুই? আজ তোর গাফিলতির জন্য ওই রাস্কেলগুলো বাইরে বের হতে পেরেছে, আমার কলিজায় হাত দিয়েছে। আমি তোকে 2 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে আমার কলিজা যেন আমার কাছে থাকে। গালিবের ফোন বেজে উঠল। গালিব ফোন হাতে নিয়ে দেখে প্রাইভেট নাম্বার। আকাশ। মায়ের স্বামীর ছেলে। খুব কষ্ট হচ্ছে বুঝি? তোমার জানেমানকে নিয়ে এসেছি বলে। গালিব, রাস্কেল, তুই সাহস থাকলে আমার সাথে লড়াই কর, আমার দুর্বল জায়গায় আঘাত না করে। আকাশ, আমার তো সাহস নেই, তাই তো তোর জানেমানকে নিয়ে এসেছি। শোন, কাজের কথায় আসি। তুই যদি তোর বউকে সুস্থ ভাবে ফেরত পেতে চাস, তাহলে আমাদের নামে করা সবগুলো কেস তুলে নিবি। আর আমার ড্রাগসের মামলা তুই তোর উকিল দিয়ে আমাদের জামিনের ব্যবস্থা করিয়ে দিবি। যদি এটা না করিস, তাহলে তোর বউ আর এই দুনিয়ার আলো দেখতে পারবে না। গালিব, আমার কলিজায় যদি কিছু হয় না, তোদের লাশও খুঁজে পাবি না। এটা মনে রাখিস, আমি এক কথা বারবার বলি না। আকাশ, কাজ শেষ করে ফোন দিবি। তোর জিনিস ভালো জায়গায় রেখে দেব। ফোন কেটে গেল। রাজ, ফোন ট্র্যাক করা যাচ্ছে না, এক সময় এক জায়গা দেখাচ্ছে। গালিব, আগে আমার কেসগুলো উঠিয়ে নিতে হবে, না হলে ওরা তোমার ক্ষতি করে দিবে। রাজ, চল থানায়। গালিব তাড়াতাড়ি করে থানার দিকে যেতে লাগলো। জিসান ফোন করেছে। জিসান, ভাইয়া কোথায় তুমি? তোমার কোনো খোঁজ পেলে? গালিব, তুমি তাড়াতাড়ি থানায় চলে এসো। জিসান থানায় চলে আসলো। গালিব বসে আছে। রাজ এসে বলল, গালিব দেখ, আমার মনে হয় তোর কেস উঠানো ঠিক হবে না। ওরা যে কোনো সময় চলে যেতে পারে দেশ থেকে। তার থেকে বরং তুই ভাব ওরা তুবাকে কোথায় লুকিয়ে রাখতে পারে। গালিব, 1 মিনিট, আমি তো তুবার ব্যাগে জিপিএস ট্র্যাকার রেখেছিলাম, সেটা থেকে কিছু পাওয়া যেতে পারে। রাজ, তুই আগে বলবি না এই কথা? রাস্তার টিমকে বলে তুবার লোকেশন ট্র্যাক করতে। 5 মিনিটে লোকেশন ট্র্যাক করেছে। টিম, স্যার, আই থিঙ্ক ওরা আকাশপথে কোথাও যাচ্ছে। রাজ, কোথায় যাচ্ছে সেটা দেখার ট্রাই করো। টিম, স্যার, সিলেটের দিকে যাচ্ছে। গালিব অভিকে ফোন দিল। গালিব, অভি, আমার 3টা হেলিকপ্টার লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট। অভি, ওকে ভাইয়া, আমি ব্যবস্থা করছি। টিম, স্যার, ওরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তালাবন্দি তামাবির বর্ডারের দিকে যাচ্ছে। জিসান, আমার এক ফ্রেন্ড বিজিবিতে আছে সিলেটে, আমি ফোন দিয়ে তাকে কন্ট্রোল করতে বলছি। হেলিকপ্টার চলে আসলো। গালিব, জিসান, নিলয়, রাজ একটাতে আরেকটা বাকি কিছু টিম সদস্য নিয়ে তারা বেরিয়ে গেল। রাজ সিলেট পুলিশ ফাঁড়িতে ফোন করে সেখান থেকে কিছু পুলিশ পাঠিয়ে দিতে বলবো। আকাশ, আসমা সহ তাদের লোকজন একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। গালিব কেস উঠিয়ে নিলে তারা বর্ডার পার হয়ে চলে যাবে। কিন্তু কারোর ফোন না পেয়ে আকাশ কাউকে ফোন দিল। কাজ কত দূর এগোলো?
তারা কেস ওঠায়নি। আকাশ অকথ্য ভাষায় গালি দিয়ে গালিবকে ফোন দিল। আকাশ, কিরে মায়ের স্বামীর ছেলে, তোর তোর তো দেখি বইয়ের প্রতি একটু দয়া নেই। সামান্য কেস উঠিয়ে নিতে এত সময় লাগে? গালিব, উপরে তাকিয়ে দেখ, তোর জম তোর দুয়ারে দাঁড়িয়ে আছে। আকাশ উপরে তাকিয়ে দেখে 3টা হেলিকপ্টার নিচে নামছে। আকাশ, ও শিট, এরা লোকেশন কিভাবে পেল? গালিব নিচে নেমে এসে দাঁড়ালো। তুবার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তুবা অনেক ভয় পেয়ে আছে। গালিবকে দেখে কান্না করে দিল। আকাশ, বাহ, তোর বুদ্ধি আছে বলতে হয়। এত সহজে আমাকে ধরে ফেললি ভাবতে কষ্ট হচ্ছে। আসমা, সবকিছু এই মেয়েটার জন্য। আজ এই মেয়ের জন্য আমাকে এভাবে লুকিয়ে থাকতে হচ্ছে। তুবার চুলের মুঠি ধরে, মিস আসমা, আমার কলিজায় হাত দিয়েছে। এই হাত আপনার অক্ষত থাকবে না। আসমা, আমার সবকিছুই হারিয়ে গেছে। এখন আমি মরলেও কি, বাঁচলেও কি? আসমা তুবার মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, কেউ চালাকি করলে আমি শেষ করে দিব এই মেয়েকে। গালিব, এই না, কেউ কিছু করবে না। আসমা তুবাকে নিয়ে আকাশ বলল গাড়ি স্টার্ট দিতে। আসমা তুবাকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। আসমা গাড়িতে উঠে তুবাকে জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিল পাহাড় থেকে নিচে। হঠাৎ আচমকা এই ঘটনায় যেন কেউ কিছুই বুঝতে পারল না। গালিব চোখের সামনে হঠাৎ আচমকা এই ঘটনায় যেন কিছুই বুঝতে পারল না। গালিব চোখের সামনে তুবা পাহাড় থেকে নিচে পড়ে গেল। এই সুযোগ পেয়ে আসমা ও আকাশ পালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর গিয়ে পুলিশ তাদের আটকে দেয়। আসমা ও আকাশ গাড়ি থেকে নেমে হাত উপরে করে সেই গাড়িটা পা দিয়ে ফেলে দিল খাদে, কারণ সেই গাড়িতে অনেকগুলো ড্রাগস ছিল। প্রমাণ লুপাট করার জন্য গাড়িটা খাদে ফেলে দিয়ে গাড়িটি খাদে পড়ে আগুন লেগে যায়। গালিব মনে হয় পাথর হয়ে গেছে এমন একটা অবস্থায়। রাজ হেলিকপ্টার নিয়ে তার টিমকে পাঠিয়ে দিল তুবাকে খোঁজার জন্য। জিসান গালিবের পাশে দাঁড়িয়ে আছে। জিসান অনেক স্ট্রং, কারণ আর্মিতে তাদের ট্রেনিং এ সবসময় স্ট্রং থাকতে হবে, এমনটাই শেখানো হয়। রাত হয়ে যাওয়ার কারণে রাজের টিম ব্রেকে চলে আসে। গালিব হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। নিলয় গালিবকে হসপিটালে নিয়ে যায়। জিসান রাজের সাথে ছিল। আসমা আর আকাশ সহ আকাশের টিমকে পুলিশ গ্রেফতার করে। মিসেস ফাতেমা জিসানকে ফোন করে। কিরে, তুবার কোনো খবর পেলি? জিসান নিজেকে শক্ত রেখে বলল, না আম্মু, এখনো খবর পাইনি, তবে জলদি পেয়ে যাব, তুমি টেনশন করো না। মিসেস ফাতেমা, হ্যাঁ রে, গালিব কোথায়? জিসান, ভাইয়া তো ব্যস্ত আছে। কেন, তুমি কথা বলবে, ডেকে দেব? মিসেস ফাতেমা, না থাক, কাজ করতে দে। একের পর এক ফোন কল আসছে, সবাইকে মিথ্যা বলতে হচ্ছে বারবার। এদিকে গালিবের এখনো জ্ঞান ফেরেনি, তাই নিলয় জিসানের সাথে কথা বলে গালিবকে নিয়ে ঢাকা চলে যায়। গালিবকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। ডাক্তার দেখে বলে, দেখি পেশেন্ট গভীরভাবে কোনো আঘাত পেয়েছে, যার কারণে তার ব্রেন স্টপ হয়ে গেছে। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জিসান নিজেও নিচে গিয়ে দুবার খোঁজ করেছে, কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। জিসান রাজ ক্লান্ত হয়ে যাওয়ায় একটা হোটেলে উঠে পড়ল। অনি ফোন দিয়েছে। জিসান, কিছু বলবে? তুবার কি কোনো খবর পাওয়া গেল? না, জানতে পারলে ফোন দিব। আর ফোন দিও না। জিসান ফোন কেটে দিল। তারপর পাড়ি জমালো ঘুমের দেশে। তুবা, ভাইয়া আমাকে বাঁচা, ভাইয়া আমার খুব ভয় করছে। এই জঙ্গলে অনেক জীবজন্তু আছে, তুই তো জানিস আমি সাপ কতটা ভয় পাই। এখানে একটা সাপ আমার পায়ে পেঁচিয়ে আছে। জিসান বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ল। রাজ, কি হয়েছে, এভাবে উঠে পড়লি কেন?
জিসান এবার কান্না করে দেয়। ভাই, আমার বোনটা না জানি কেমন আছে, কোথায় আছে। ওর সাপে অনেক ভয় পায়, আমাকে স্বপ্নে দেখালো ওর অনেক ভয় পাচ্ছে। রাজ, সকালটা হোক, আমরা আবার খুঁজতে বের হব। জিসান, ভাই ভাই আমার বোনটা কোনোদিন কারোর ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমনটা হলো? রাজ, শান্ত হো, ছোট কিছু হবে না, ভরসা রাখো, ঘুমিয়ে পড়ো। সবার চোখে মুখে অশান্তির ছাপ। একদিনে কি থেকে কি হয়ে গেল। তুবার গায়েব হয়ে আছে, গালিব হাসপাতালে ভর্তি। জিসান সবাইকে একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে। জিসানের চোখে ঘুম নেই, কি করে বা ঘুমাবে? তার বোন যে সেই ঘন জঙ্গলে আছে। সকাল হলো, জিসান রাজকে তারা দিতে লাগলো। দুইজনই বেরিয়ে গেল। আমরা আবারও সেই পাহাড়ের গালিব জ্ঞান ফেরার সাথে সাথে তুবা তুবা করে ডাকছে, নিলয়। গালিব, শান্ত হতো, শরীরের অবস্থা ভালো না। গালিব, আমি কোথায় আছি আর তুবা কোথায়? নিলয়, তুই হসপিটালে ভর্তি আছিস। তুবাকে রাজরা খুঁজছে। গালিব, চল তাড়াতাড়ি, আমার লিটল বার্ড না জানি কি অবস্থায় আছে। ডাক্তার, উনি কার কথা বলছেন এভাবে বারবার? নিলয়, ওর ওয়াইফ কাল সন্ধ্যায় পাহাড় থেকে পড়ে গেছে, এখনো খুঁজে পাওয়া যায়নি। ডাক্তার, ওনাকে বেশি হাইপার হতে দিবেন না, না হলে উনি যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। অনেক খোঁজাখুঁজির পর রাজের টিম তুবাকে উদ্ধার করে, তবে জীবিত নয়, মৃত। জিসান হো হো করে কেঁদে দিল। নিজের চোখের সামনে তার বোনের ক্ষত শরীরটা পড়ে আছে। মনে হয় পোকামাকড় কামড়ে দিয়েছে, কোথাও মাংস তুলে নিয়েছে। রাজ নিলয়কে ফোন দিল। নিলয়, দোস্ত, কি খবর? ওইদিকে তুবাকে পেয়েছিস? রাজ ওই পাশ থেকে সবকিছু খুলে বলল। নিলয় সব কথা শুনে মুখ অন্ধকার হয়ে গেছে। গালিব, কি রে, তুবাকে পেয়েছিস? নিলয়, হ্যাঁ পেয়েছে। গালিব, তাহলে চল, আমরা নিয়ে আসি ওকে। আমি আর কখনো আমার লিটল বার্ডকে হাতছাড়া করবো না। দরকার হয় জব, অফিস সবকিছু বাদ দিয়ে বাড়িতে বসে থাকবো। নিলয়, শান্ত হো ভাই। গালিব, তুই চল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? নিলয়, ওকে ঢাকা নিয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবে। গালিব, ঢাকায় মানে? আমি এখন কোথায় আছি? নিলয়, তোর অবস্থা খারাপ ছিল, তাই তোকে নিয়ে আমি ঢাকা চলে এসেছি। তুই চিন্তা করিস না, আগে কিছু খেয়ে নে, আর ওরা 30 মিনিটের মধ্যেই চলে আসবে। গালিব, না, তুবা তো না খেয়ে আছে, আমরা একসাথে খাবো। কখন আসবে? আমি যে ওকে না দেখে থাকতে পারছি না, মনে হয় কতদিন দেখি না। জিসান, রাজ তুবাকে নিয়ে খান ম্যানশনে ঢুকেছে। নীলা, মিসেস ফাতেমা, অনি, তৌহিদ খান সবাই কান্না করছে। অ্যাম্বুলেন্স থেকে তুবার মৃতদেহটা বের করার সাথে সাথে মিসেস ফাতেমা দৌড়ে এসে কান্না করছে। 1 মাসের মাথায় বাবা মেয়ে দুইজন মারা গেল। মিসেস ফাতেমা কিছুতেই সামলাতে পারছে না নিজেকে। নীলা তুবার মৃত শরীরটা দেখে অজ্ঞান হয়ে গেছে। অনি নীলাকে ধরে রুমে নিয়ে গেছে। জিসান, মিসেস ফাতেমা কান্না করছে। নিলয় গালিবকে নিয়ে বাড়িতে ঢুকলো। গালিব জিসানকে দেখে দৌড়ে গেল। গালিব, জিসান, তুবা কোথায়? ভেতরে ফ্রেশ হচ্ছে মনে হয়, তাই না? আমার উপরে রাগ করেছে, আমি ওকে রেখে চলে এসেছি। দাঁড়াও, আমি ওর রাগ ভাঙিয়ে আসছি। গালিব কোনো দিকে না দেখে ভেতরে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তুবাকে খুঁজে পেল না। গালিব বাইরে বের হয়ে এসে জিসানকে বলছে, গালিব, কোথায় আমার তুবা? গালিব, সামনে একটা অ্যাম্বুলেন্সে একটা লাশ। গালিব দেখে সামনে একটা অ্যাম্বুলেন্সে একটা লাশ। গালিব গাড়ির দিকে এগিয়ে গেল। মুখের কাপড়টা তুলে যখন গালিব দেখলো, হাত পা পিছিয়ে আসলো, 2 পা পিছিয়ে আসলো। গালিব, এটা কি? আমার বাড়িতে কেন নিয়ে এসেছে? আর আমার তুবা কোথায়? রাজ, গালিব, সরি, আমরা তুবাকে তোর কাছে জীবিত আনতে পারিনি। গালিব রাজের কলার চেপে ধরে বলল, যা তা বলবি না। জীবিত আনতে পারিসনি মানে কি? রাজ, খাট থেকে পড়ে গিয়ে তুবা
মৃত্যু হয়েছে, আমরা বাঁচাতে পারিনি। গালিব রাজের কলার ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়ল। নিলয়, ভাই শান্ত হো। গালিব পাথর হয়ে গেছে, কোনো কথা বলছে না। জিসান রাজকে বলছো জিসান রাজকে বলছে কোনো প্রকার জামায়াত না জড়ায়, কারণ ওর বোন এমনি অনেক কষ্ট সহ্য করেছে। আর না, জিসান, নিলয় তুবার দাফনের কাজ শুরু করেছে, কিন্তু গালিব সেই তখন থেকে ওই জায়গাতেই বসে আছে। তুবাকে গোসল করানোর জন্য নিয়ে আসছে। নিলয় এসে গালিবকে ঝাঁকাচ্ছে, কোনো হেলদোল নেই। নিলয়, এই ভাই কথা বলছিস না কেন? নিলয় গালিবকে একটা থাপ্পড় মারে জোরে। নিলয়, এই ভাই, এভাবে থাকলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব তুবাকে দাফন করতে হবে। গালিব নিলয়কে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ভাই, এটা কি হলো? আমি কিভাবে থাকবো ওকে ছাড়া? ও জানে না আমি ওকে ছাড়া থাকতে পারি না। গালিব পাগলের মতো করছে। জিসান, নিলয়, অভিকে ওকে সামলাতে পারছে না। চলে আসলো তুবার শেষ বেলা। এখন থেকে তাকে একা মাটির একটা ছোট্ট ঘরে থাকতে হবে। তুবাকে নিয়ে যাওয়া হচ্ছে কবর দেওয়ার জন্য। গালিব কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। তার ভালোবাসার মানুষকে একা করে চলে গেল। এখন থেকে গালিবকে একা এই দুনিয়ায় থাকতে হবে। তুবার ভালোবাসার স্মৃতি শুধু রেখে গেল গালিবের বুকে। গালিব বাড়িতে ফিরে এসে রুমের দরজা লাগিয়ে দিয়েছে, আর দরজা খোলেনি। নিলয় ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে খাবার নিয়ে যায়, কিন্তু গালিব কিছুই খায় না। সারাদিন বসে কান্না করে। তুবার সাথে কাটানো কথাগুলো মনে করে হাসে, আর একটু পরপর কান্না করা শুরু করে দেয়। জিসান চুপ হয়ে গেছে। ছোট বোনের মৃত্যু সে সহ্য করতে পারেনি। অনি জিসানের কাছে আসলে জিসান অনিকে জড়িয়ে ধরে কান্না করে। জিসান, কি অপরাধ ছিল আমার নিষ্পাপ বোনটার? কেন আমার বোনটা এভাবে চলে গেল? অনি, কান্না করবে না, আল্লাহ নাকি তার প্রিয় বান্দাকে নিয়ে যায়। বাড়ির সবার অবস্থা খারাপ। তুবা চলে যাওয়ায় বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছে। 1 সপ্তাহ কেটে গেল। গালিব নিজেকে ঘরবন্দি করে রেখেছে। একা একা নিজে কথা বলে, ঘুমায় না ঠিক মতো। ডাক্তারে এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখে। সকালবেলা রাজের ফোন বেজে ওঠে। গালিব একবার চোখ তুলে তাকিয়ে দেখে রাজ ফোন দিয়েছে। গালিব এক হাতে শক্তি নেই, তবুও কোনো রকমে ফোন রিসিভ করলো। গালিব, বল। আজ আকাশদের কোর্টে তোলা হবে। তোর কাছে যা যা এভিডেন্স আছে সেগুলো লাগবে। গালিব, তুই ওদের নিয়ে আয়, আমি ঠিক টাইমে সবকিছু নিয়ে আসবো। রাজ, ওকে, আমি ওদের নিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব ওদের জন্য ফাঁসি দেওয়া হয়। গালিব ফোন কেটে দিল। গালিব উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। গালিবকে নিচে আসতে দেখে সবাই অবাক। তহিদ খান কাউকে বাড়ি যেতে দেয়নি, কারণ গালিব কখন কি করে বসে তার ঠিক নেই। এই ভয়ে সবাই একসাথে আছে। তহিদ খান, আবরার কোথায় যাবে বাবা? গালিব ঠান্ডা গলায় উত্তর দিল, কোর্টে যাব বাবা, আর আজ রায় আছে। তহিদ খান, ওদের যেন কঠিনতম শাস্তি হয়। গালিব আর কিছু না বলে চলে গেল। জিসান পিছু পিছু গেল। গালিব, কোথায় যাচ্ছ তুমি? জিসান, তুমি ড্রাইভ করতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। গালিব, রাইড করবে আমার সাথে? জিসান, এই সময় এগুলো ঠিক হবে না ভাইয়া। তোমার কিছু হয়ে গেলে আমাদের সবার কি হবে? গালিব, কিচ্ছু হবে না আমার। দেখছো না তোমার বোনকে হারিয়ে ফেলার পরও কি সুন্দর জীবিত আছি আমি। জিসান গালিবের কাছ থেকে চাবি নিয়ে বাইক স্টার্ট দিল। গালিব পিছনে বসে ছোট বাচ্চার মতন জিসানের পিঠে মাথা ঠেকিয়ে চুপ করে আছে। জিসান কোর্টে চলে গেল। গালিবকে ডেকে বলল, ভাইয়া এসে গেছি আমরা। গালিব নেমে যাচ্ছিল। জিসান পিছন থেকে ডাক দিল, জিসান ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল। গালিব ঘুরে দাঁড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে বলল,
বলল চোখের ইশারায় বলতে। জিসান ভাইয়া আমি চাই তাদের মৃত্যুদণ্ড হোক। গালিব তুমি তুমি জানো বাংলাদেশের আইন কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়। জিসান নিশ্চুপ। গালিব তুমি ভেতরে আসো। জিসান আমি যাব না ভাইয়া, ওদের দেখলে রাগ কন্ট্রোল করতে পারবো না। গালিব ভেতরে চলে গেল। রাজের সাথে দেখা হলো। গালিব দেখে আকাশ আর তার মা সবাই সুন্দর পরিপাটি হয়ে আছে। গালিব ওরা কি শ্বশুর বাড়িতে এসেছে এত সেজে গুজে? গালিব ওপর থেকে অর্ডার, তাদের গায়ে হাত তোলা যাবে না, তাই ওদের স্পেশাল ভাবে রাখা হয়েছিল। তুই চিন্তা করিস না, সব প্রমাণ দেখালে ওদের আর কোনো পাওয়ার কাজে লাগবে না। গালিব চেয়ারে গিয়ে বসলো। আকাশ গালিবকে দেখে একটা ভিলেনি হাসি দিল। মনে হচ্ছে সে কঠিন কিছু জয় করে নিয়েছে। গালিবের চেহারায় এই অবস্থা দেখে 12টার দিকে কোর্টের কাজ শুরু হলো। প্রথমে উকিল ছোট ছোট অপরাধগুলো তুলে ধরলো। বিপক্ষ দলের উকিল সাথে সাথে সব ভুল প্রমাণ করে দিচ্ছে। এবার গালিবের পালা আসলো। গালিবকে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন করা শুরু হলো। গালিব কিছুক্ষণ চুপ থেকে আকাশদের পাশে চাইলো। উকিল আপনি যে কারণে আমার মক্কেল মিস্টার আকাশের নামে মামলা করেছেন তার কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? গালিব না নেই, মিস্টার আকাশ সম্পূর্ণ নির্দোষ। গালিবের এইসব কথা শুনে আকাশ ও তার দলকে আদালতে মুক্তি দিয়ে দিল। গালিব দাঁড়িয়ে আছে। আকাশ গালিবের কাছে আসলো। আকাশ বউকে হারিয়ে বেচারা কষ্টে পাগল হয়ে গেছে, মাথা ঠিক কাজ করছে না। এই কাজটা আগে করলে আজ তোর বউ তোর কাছে থাকতো, বুঝেছিস? কিন্তু একটু দেরিতে বুঝেছিস। গালিব কিছুই বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। আকাশ আসমা তাদের টিম সিঁড়ি দিয়ে যাচ্ছিল। শেষ সিঁড়িতে যাওয়ার সাথে সাথে একটা গাড়ি থেকে শক্ত বলিষ্ঠ 12 জন লোক নেমে এসে আকাশদের সেকেন্ডের মধ্যে গাড়িতে ঢুকিয়ে নিয়ে চলে গেল। একটা শুনশান পুরনো জঙ্গল বাড়িতে আকাশদের বেঁধে রেখেছে। গালিব সেখানে আসলো। আকাশ গালিবকে দেখে বলল, এটা কোন ধরনের রসিকতা? গালিব আকাশের কাছে এসে বলল, তুই কি ভেবেছিলি তুই মুক্তি পেয়ে গেছিস? সত্যি বলতে তোদের শাস্তি এই সরকার দ্বারা হবে না, এতে করে আমার তুবা কষ্ট পাবে। আমি চাই তোদের একটু স্পেশাল ভাবে মারতে, তাই তো তোদের মুক্তি দিয়ে নিয়ে আসলাম। গালিব অভিকে ডাক দিল। অভি। জি ভাইয়া। গালিব আমি যা যা বলেছিলাম সবকিছু নিয়ে এসেছো? জি ভাইয়া, যাদের আনতে বলেছিলেন সবাই এসেছে। গালিব গুড। এখন তুমি এখান থেকে চলে যাও। বাসায় গিয়ে তারপরে ফোন অন করবে। অভি ভাইয়া আমি আপনার সাথে থাকি। গালিব এখানে পুলিশ কেস হবে, তুমি আমার সাথে ফেঁসে যাবে, আমি সেটা চাই না। তুমি আমার বাবা, আমার পরিবারের খেয়াল রাখবে আর সবসময় আমার বোনটাকে ভালোবাসবে, চোখে আড়াল করবে না। আর এই দুইটা চিঠি জিসান আর নিলয়কে দিয়ে দেবে। অভি চলে গেল। গালিব এবার আকাশের দিকে তাকিয়ে বলল, কিরে সৎ মায়ের অসৎ ছেলে, তাহলে গেম স্টার্ট করি। গালিব বডিগার্ডদের কাউকে নিয়ে আসতে বলল। একজন সাপুড়ে নিয়ে এলো। গালিব আসমা খানের কাছে এসে বলল, এই হাত দিয়ে আমার কলিজার চুল ধরেছিলি তাই না? সাপুড়ে এই হাত যেন এক ফোঁটাও রক্ত যেন না থাকে আর এত সহজে যেন না মরে। সাপুড়ে একটা সাপ বের করে সেই সাপ দিয়ে বারবার ছোবল দিচ্ছে। আসমা চিৎকার দিচ্ছে। গালিব আমার তুবাও ঠিক এইভাবে কষ্ট পেয়েছিল, তোদের থেকেও বেশি। তাহলে এটা একটু কম হয়ে গেল না? গালিব বডিগার্ডকে বলল, একটা বালতিতে অ্যাসিড আর সেই
একটা বালতি নিয়ে আসতে, আর সেই 2 বালতিতে অ্যাসিড ঢেলে দিল। গালিব এই দাগটা এবার পবিত্র হবে, এই হাতটা এবার পবিত্র হবে। এত মিস্টেক। গালিব হাতটা দিয়ে বালতিতে ডুবিয়ে দিল। আসমা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। গালিব আসমাকে ছেড়ে দিল কিছুক্ষণের জন্য। এবার আসলো আকাশের সেই বন্ধুর কাছে যে 2বার হাত ধরেছিল। গালিব, তুই তো আমার কলিজায় হাত দিয়েছিলি, তোর হাত তো আরো বেশি অপবিত্র। দাঁড়াও তোমার হাত পবিত্র করি। গালিব একটা ব্লেড দিয়ে ওই ছেলের হাতগুলো প্যাচ দিচ্ছে। ওই ছেলে যেন চিল্লাতে না পারে তাই মুখে কাপড় দিয়ে রেখেছে। এবার কাটা জায়গাগুলোতে লবণ লাগিয়ে দিচ্ছে গালিব। এটা হচ্ছে আমার বউয়ের দিকে তোর হাতের নজর লাগার জন্য। তারপরে গালিব ওই অ্যাসিডের বালতিতে হাত ডুবিয়ে দিল। গালিব, এটা হচ্ছে আমার বউকে ধরার জন্য। এবার এই হাত পবিত্র হয়েছে। গালিবের এই রূপ দেখে আকাশের আত্মা কেঁপে উঠেছে। এই ছেলের বউ মারাতে এত পাগল হয়েছে, না জানি কোনো মাফিয়া হলে আর কি করত। গালিব এবার ধীর পায়ে এগিয়ে আসলো আকাশের দিকে। গালিব, তোকে আমি কি শাস্তি দিব ঠিক ভেবে পাচ্ছি না। আচ্ছা তুই একটা কথা বল, আমার কলিজায় ঠোঁট কেটে গিয়েছিল কি করে? আকাশ বড় করে ঠোক গিলল। গালিব বাকি সবার উদ্দেশ্য করে বলল, যে সত্যি কথা বলবে তার শাস্তি কম হবে। গ্রুপের একজন বলল, আমি বলতে চাই। গালিব পেছনে পিছিয়ে এসে বলল, তাহলে শুরু করো বাচ্চা। স্যার, আপনার বউকে বাজেভাবে টাচ করছিল, তাই আপনার বউ গালি দিয়ে বলেছিল। আমার গালিব যদি জানতে পারে না তুই আমার সাথে এমন করছিস, তাহলে তোর এত টুকরো করবে তুই ভাবতেও পারবি না। তাই স্যার আপনার বউকে কষে চড় মেরেছিল। আপনার বউকে? গালিব আকাশের দিকে তাকিয়ে বলছে, তোকে বলেছিলাম না যে আমার কলিজায় হাত দিবি না, তবুও তুই সেই ভুল কাজটা করেছিস। প্রথমত তোর চোখ দুটো আমার বইয়ের দিকে নজর দিয়েছে, তাই এটা আগে ব্যবস্থা করি। গালিব দুটা বড় চোখে সুই বডিগার্ডদের গরম করে আনতে বলল। আকাশ, ভাই দেখ, আমরা একটা ডিলে আসি। তোর যা লাগবে আমি সব দিতে রাজি আছি, কিন্তু আমাকে ছেড়ে দে। গালিব আকাশের কাছে এসে বলল, ওকে, তাহলে তুই আমার তুবাকে এনে দে। বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করব না। আমার তুবাকে ফিরিয়ে দে, আমি আমার সব কিছু তোকে দিয়ে দেব। আকাশ, এটা সম্ভব নয়। যে মরে গেছে তাকে কি করে ফেরত নিয়ে আসবো? আর আমি ইচ্ছা করে তাকে মারতে চাইনি, বিশ্বাস কর। গালিব, তাহলে চুপ থাক আর একটা কথাও না। স্পেশাল ট্রিটমেন্টের জন্য প্রস্তুত হ। আগে তোর মুখটা বেঁধে দেই। তোর এই চিল্লানি আমার ভালো লাগে না। গালিব গরম দুইটা সুই আকাশের চোখের মাঝখানে ঢুকিয়ে দিল। আকাশ চিৎকার করলেও সেটা মুখ বাঁধার কারণে শোনা গেল না। গালিব বলল, তোর তো চোখ তো পবিত্র হয়ে গেল। এবার যে হাতগুলো দিয়ে আমার কলিজায় বিচরণ করেছিল সেগুলোর পালা। একটা নাইফ দিয়ে 2 হাতের আঙ্গুলগুলো একটা একটা করে কাটলো। আকাশ অজ্ঞান হয়ে গেছে। গালিব ডাক্তারকে বলল জ্ঞান ফেরাতে। গালিব চলে গেল আসমা খানের কাছে। গালিব, তুই মেয়ে বলে তোকে স্পর্শ করছি না, কিন্তু ভুলে যাস তুই ওই যে পাপির ভাগীদার। গালিব একটা বক্স নিয়ে আসতে বলল বডিগার্ডদের। সেখানে আসমা খানকে শুইয়ে দিয়ে তার মধ্যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়ে বক্সটা তালা মেরে দিল। আকাশের হুঁশ এসেছে, কিন্তু কি করে
তার মাকে বাঁচাবে, যেখানে সে নিজেই মরণের খুব কাছে চলে এসেছে। গালিব এসে বলল, ঘুম কেমন হলো সৎ মায়ের অসৎ ছেলে? আকাশ, ভাই প্লিজ আমাকে ছেড়ে দে। গালিব কষে কষে 5টা থাপ্পড় মারলো একটা গালে বারবার, যার কারণে ঠোঁট কেটে রক্ত পড়ছে। গালিব, তোকে এভাবে মেরে আমার ঠিক জমছে না। বডিগার্ডদের বলল ওর হাতের বাঁধন খুলে দিতে। বডিগার্ড তাই করলো। আকাশ দৌড়ে এসে গালিবের পা ধরলো। গালিব, তোর বাঁচার একটা রাস্তা, তুই আমাকে মেরে ফেল, তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি। আকাশে তো হাত কাটা, সে তো কিছুই করতে পারবে না, তাই এবার সে নিজে থেকেই মরণ ভিক্ষা চাইলো। গালিব, এত সহজে মৃত্যু তো তোকে আমি দেব না। গালিব আকাশের বাকি সবগুলো সদস্যকে গুলি করে মারলো, একজনকে ছেড়ে, যে গালিবকে সত্যি কথা বলেছিল আসমা সাপের কামড়ে মারা গেছে। বাকি সেই ছেলেটা যে তুবার হাত ধরেছিল, তাকে গালিব ইঞ্জেকশন পুশ করে মেরে মারলো। এবার শুধু বেঁচে আছে একা আকাশ। গালিব আকাশের কাছে এসে বলল, তুই কিভাবে মরলে খুশি হবি বল? এখানে তো কোথাও পাহাড় নেই যে তোকে আমি পাহাড় থেকে মেরে দেব, কিন্তু কিভাবে মারবো সেটা ভেবে পাচ্ছি না। কোথা থেকে যেন এক ঝাঁক পুলিশ চলে আসলো, সবার হাতে বন্দুক তাক করা। ASI মিস্টার আবরার খান, আইন নিজের হাতে তুলে নেবেন না প্লিজ, আমাদের কাজ আমাদের করতে দিন। গালিব, আপনারা কোন কাজ করেছেন তা দেখা আমার শেষ, তাই আমার কাজে বাধা দিতে আসবেন না। আকাশ এবার জোরে জোরে হেসে উঠল। এবার তুই কোথায় যাবি? এখন তো আমাদের কিডন্যাপ করার দায়ে তুই নিজেই জেলে পচে মরবি। গালিব, জানিস তো আমার কোনো আফসোস নেই, আমি যদি মরেও যাই তবু আমি খুশি, কিন্তু আমি মরার আগে তোকে মেরে যাব। ASI আবরার খান, আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আমি ক্রস ফায়ার করতে বাধ্য হব, প্লিজ আমার কথা শুনুন। গালিব, আপনাদের হাতে তুলে দেওয়ার থেকে ওদের আমি নিজেই শেষ করে দেওয়াটা বেশি ভালো মনে করি। গালিব একটা ধারালো ছুরি আকাশের গলায় বরাবর একটা প্যাঁচ দিল। আকাশের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। এসআই নিজে গুলি চালালো। গালিব মাটিতে পড়ে গেল। যাওয়ার সময় বলল, সুইটহার্ট, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিয়েছি, এখন আমি আসছি তোমার কাছে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এই 1 সপ্তাহ অনেকবার তোমার কাছে যেতে চেয়েছি, কিন্তু যেতে পারিনি, কারণ তোমার মৃত্যুর প্রতিশোধ নেওয়া ছিল না। গালিব আর কিছু বলতে পারলো না। পুলিশ সব কয়টা ডেড বডি গাড়িতে উঠিয়ে নিল। গালিবের বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হলো, কিন্তু তহিদ খানকে কিছুই জানানো হয়নি, কারণ তিনি হার্টের রোগী। নিলয়, অনি, জিসান লাশ শনাক্ত করার জন্য থানায় যাচ্ছে। 1 বছর পর গালিব এখন সারাটা সময় ধরে বিজনেসে নিয়ে থাকে। যদি কখনো বাড়ি যাওয়ার ইচ্ছা হয় তাহলে বাড়ি যায়, আর না হলে অফিসে থাকে। নিলয় আর নীলার 2টা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা। জিসান তুবার মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু সে আর শহরে থাকে না। মিসেস ফাতেমার অনিকে নিয়ে গ্রামে চলে গেছে। অভিকে গালিব একটা ভালো পজিশন দিয়েছে। তহিদ খান এখন পুরোপুরি সুস্থ, সেও রেগুলার অফিসে যান। গালিব এতটাই বিজনেসে ফোকাস দিয়েছে যে কোম্পানির টপ র্যাঙ্কে চলে এসেছে। সবকিছু নিয়ে গালিব খুশি মনেই আছে। যেটা ভেতরে সবাইকে দেখায়, কিন্তু মনের কষ্ট জমাট বেঁধে আছে, সেটা কেউ জানে না। গালিব, তুবা
তুবার নামে একটা স্কুল করেছে, একটা হসপিটাল করেছে। গালিব দুঃখী মানুষের যেন গরিব দুঃখী মানুষের যেন কষ্ট না হয়। গালিব মাসে একদিন করে বৃদ্ধাশ্রমে যায়, তাদের সবকিছু নিয়ে যায় সাথে করে। সারাদিন সেই অসহায় লোকগুলোর সাথে আড্ডা দেয় আর কেসের তারিখে হাজিরা দিয়ে আসে। সেই দিনগুলিতে গালিব মারা যায়নি, তুবার স্বপ্ন বাঁচিয়ে দিয়েছে। 1 মাস জেলে থাকার পর তৌহিদ খান দেশে নামকরা উকিল দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। আজ গালিব বেঁচে আছে শুধু তুবার জন্য। স্বপ্নে তুবা বলেছিল যে গালিবের চোখে দিয়ে দুনিয়ার বেঁচে থাকতে চায়। তুবা সারা জীবন গালিবের জন্য অপেক্ষা করবে। তুবা বলেছে গালিব কান্না করলে তুবার অনেক কষ্ট হয়, গালিব যেন না কান্না করে। সেই দিনের পর থেকে গালিব কান্না করেনি। আজ 1 বছর হয়ে গেল। গালিবের কোম্পানি ভালো একটা জায়গায় এসেছে। অফিসে অনেক মেয়ে গালিবকে লাইন মারার ট্রাই করে, যার কারণে গালিব যে অফিসে আছে সেখানে কোনো মেয়ে স্টাফ রাখেনি। আজ কোম্পানির সবাই মিলে পিকনিকে যাচ্ছে। গালিবকে অনেক জোর করেছে, কিন্তু গালিব রাজি হয়নি। পরে অভি অনেক রিকোয়েস্ট করে গালিবকে রাজি করিয়েছে। আজ সবাই সিলেটের উদ্দেশ্যে বের হয়েছে। গালিব নিজের মতন করে আইপ্যাড নিয়ে কাজ করছে। বাস সুনামগঞ্জে এসে থামে। গালিব ফ্রেশ বাতাস নেওয়ার জন্য একটু বাস থেকে নেমে সামনে একটা দোকানে যায়। গালিব একটা চিপস কিনে দোকানটায় অনেক ছোট, বেচা বিক্রি তেমন হয় না। বৃদ্ধ লোক: বাবা, তুমি যদি আর একটা চিপস নিতে তাহলে আমার জন্য উপকার হতো। আসলে আমার কাছে 80 টাকা আছে, খুচরো নেই, তাই বলছিলাম। গালিব বৃদ্ধ লোকটাকে দেখে বলল, গালিব চাচা, আপনার দোকানে কতগুলো চিপস আছে? বৃদ্ধ লোক: বাবা, আমার এখানে আছে 20 প্যাকেট, আর বাকিগুলো বাড়িতে আছে। গালিব: আপনার বাড়ি কত দূর? বৃদ্ধ লোক: 5 মিনিট লাগবে বাবা। গালিব: চাচা, আপনি তাহলে একটু কষ্ট করে যান, আমি সাথে একজন পাঠিয়ে দিচ্ছি, আপনার সাথে সে নিয়ে আসবে, আমি চিপস কিনে নেব। বৃদ্ধ লোক: বাবা, কাউকে লাগবে না, আমি নিয়ে আসছি, তুমি একটু আমার দোকানে খেয়াল রেখো। গালিব 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে বৃদ্ধ লোকের জন্য। ম্যানেজার: স্যার, আমরা তো সাথে কারোর জন্য খাবার নিয়ে আসিনি, আর তাছাড়া এগুলো ভালো না, ভেজাল কিভাবে বুঝবেন? গালিব: তোমাকে এসব ভাবতে হবে না। আমার 5000 টাকা দিয়ে একটা মানুষের কতটা উপকার হবে তুমি জানো? একটু পরে গালিব দেখলো বৃদ্ধ লোকটা একজন 19-20 বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছে, কিন্তু গালিবের এই হাঁটার স্টাইল অনেক পরিচিত। বৃদ্ধ লোক আর মেয়েটা যত এগিয়ে আসছে, গালিবের হার্টবিট ততই বেড়ে যাচ্ছে। বৃদ্ধ লোক: বাবা, এই যে আমার কাছে 60 প্যাকেট চিপস আছে, আমি সবগুলো নিয়ে এসেছি। গালিবের আচমকা মেয়েটাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সুইটহার্ট, তুমি বেঁচে আছো? আমার সুইটহার্ট, তুমি ঠিক আছো? বৃদ্ধর মেয়ে: এই ছাড়ুন আমাকে, কে আপনি? এভাবে ধরেছেন? বাবা, বাঁচাও আমাকে। গালিব: আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি বুঝতে পারিনি তুমি বেঁচে আছো, আমাকে ক্ষমা করে দাও। বৃদ্ধ লোকের মেয়ে গালিবকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। বৃদ্ধার মেয়ে: কি গায়ে পড়া ছেলে রে বাবা, দেখে তো ভদ্রলোক মনে হয়, কিন্তু স্বভাব এমন কেন? লোকটার মেয়ে বৃদ্ধ লোকটাকে দেখে বলল। বৃদ্ধ লোকের মেয়ে: বাবা, আমি তাহলে বাড়ি যাচ্ছি, তুমি বাজার থেকে চাল আর আলু নিয়ে এসো, বাড়িতে খাওয়ার মতন কিছুই নেই। বৃদ্ধ লোক: আচ্ছা রে মা, আমি আজ সব নিয়ে আসবো। মেয়েটা চলে গেল। গালিব: চাচা, সত্যি করে বলুন, এই মেয়ে আপনি কোথায় পেয়েছেন? গালিব: এটা জেনে তুমি কি করবা বাবা? আমরা গরিব মানুষ, তুমি এমন কিছু করলা যাতে আমাদের সমাজ থেকে বের করে দেয়। এমন
কিছু করো না যাতে সমাজ থেকে আমাদের বের করে দেয়। গালিব নিজের ফোন বের করে তুবার ছবি দেখালো, সাথে গালিবের সাথে একটা কাপল ছবি। গালিব: চাচা এবার বলুন আপনি এই মেয়েকে কিভাবে পেয়েছেন? গালিব লোকটা বলা শুরু করলো। 1 বছর আগে ঈদের দিন আত্মীয়র বাড়ি থেকে আসার সময় পাহাড়ের উঁচুতে উঠতে কষ্ট হয় বলে তাড়াতাড়ি বের হয়েছিলাম। তাও রাত হয়ে গিয়েছিল। তোমার চাচি আর আমি ছিলাম অন্ধকারে, ঠিক মতো কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা বড় কিছুর সাথে ধাক্কা খেলাম। ভালো করে লাইটের আলোয় বোঝার চেষ্টা করলাম। দেখলাম একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অনেক পাহাড়ি রাস্তায় রাতের বেলা লোকজনের যাতায়াত কম থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি আসতে দেখলাম। সে আমাদের সাহায্য করলো। আমরা মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। আমাদের আর্থিক অবস্থা ভালো না বাবা, যে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাব, আর আমাদের এখান থেকে হাসপাতাল অনেক দূর ছিল, তাই বাড়িতে নিয়ে আসলাম। আমাদের পাড়ার গ্রামের ডাক্তারকে নিয়ে এসে দেখাই। ডাক্তার বলে বেঁচে আছে, কিন্তু অনেক গুরুতর আঘাত পেয়েছে। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিল, সেগুলো খাইয়েছিলাম। তোমার চাচির যত্নে 1 সপ্তাহ পর হঠাৎ একটা নাম ধরে চিল্লিয়ে ওঠে। আমি দৌড়ে গেলে মেয়েটা নিজেকে চিনতে পারে না, কোনো পরিচয়ও বলতে পারে না। আমরা আবার ডাক্তারকে ডেকে আনি। ডাক্তার দেখে বলে মাথায় আঘাত পাওয়ার কারণে স্মৃতিশক্তি হারিয়েছে মেয়েটা। আমাদের অভাবের সংসার ছিল, কষ্ট ছিল, কিন্তু মেয়েটাকে পেয়ে আমরা খুশি ছিলাম, কারণ আমাদের কোনো সন্তান ছিল না। আমরা রেখে দিলাম আমাদের কাছে মেয়েটাকে, কিন্তু মেয়েটা মাঝে মাঝে একটা নাম ধরে চিল্লিয়ে ওঠে, কিন্তু নামটার বেশি আর কিছু বলতে পারে না। গালিব বলে উঠল, মেয়েটা কি গালিব বলে ডাকতো? বৃদ্ধ লোক: হ্যাঁ, এই নামেই ডাকতো বারবার। জিজ্ঞেস করলে বলতো এই নামের লোকটা তাকে ডাকে, খুব করে ডাকে। গালিব বৃদ্ধ লোকটাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। গালিব: চাচা আপনি আমার কলিজাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। গালিব: বাবা তুমি কি সেই গালিব? এই মাইয়াটা তোমার কি হয়? গালিব কান্না করতে করতে বলল, এই মেয়ে আমার সবকিছু চাচা, আমার বেঁচে থাকার কারণ। গালিব ফোন বের করে আগে মিসেস ফাতেমাকে কল দিল। মিসেস ফাতেমা: হ্যাঁ বাবা বলো, তুমি সিলেটে পৌঁছে গেছো? গালিব: আম্মু আমি আপনার মেয়েকে ফিরে পেয়েছি। মিসেস ফাতেমা ধপ করে মাটিতে বসে পড়ে। অনি দৌড়ে এসে দেখে মিসেস ফাতেমা কান্না করছে। অনি তাড়াহুড়ো করে ফোন চেক করে দেখে গালিব লাইনে। অনি ভয় পেয়ে যায়। হ্যালো ভাইয়া। অনি আমি আমার লিটল বার্ডকে খুঁজে পেয়েছি, ও বেঁচে আছে। অনিও কান্না করে দেয়। তুই সবাইকে জানিয়ে দে, আর যত তাড়াতাড়ি সম্ভব তোরা সবাই চলে আয়। তুবার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, আমাকেও চিনতে পারছে না। অনি: আচ্ছা ভাইয়া তুমি চিন্তা করো না, আমি সবাইকে নিয়ে যাচ্ছি। গালি ফোন কেটে দিয়ে বৃদ্ধ লোকটাকে বলে, চাচা আপনি কি চান আমি আমার কাছে বলুন, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব। আপনি আমার তুবাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। বৃদ্ধ লোক: বাবা আমার কিছু লাগবে না, আমার মেয়েটা তার পরিচয় ফিরে পেয়েছে, এটাতেই আমি খুশি। আর আগে তো আমরা ঠিক মতো দুবেলা খেতে পারতাম না, কিন্তু আল্লাহর কি নিয়ামত জানো তো, আমরা মেয়ে পেয়ে আল্লাহ আমার রিজিকও বাড়িয়ে দিয়েছে। এই যে চিপসগুলো দেখছো, এগুলো আমার বউ বানাতো। বাড়িতে ঠিক মতো খেতে না পেয়ে এগুলো খেয়ে দিন কাটাতাম। তখনই এই মেয়ে আমাদের বুদ্ধি করে এখানে একটা দোকান দিয়ে বসিয়ে দেয়। প্রথম অবস্থায় একটা চেয়ার আর টেবিল ছিল, আস্তে আস্তে এই দোকান করে এতটুকু করেছি। কয়েকদিন হলো মেয়েটার
মাথা ব্যথা বেড়ে গেছে, তাই কালকে মেয়েটাকে নিয়ে সুনামগঞ্জ গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে। মাইয়া তো সব জানে। আমারে নিয়া চলে আসলো। ডাক্তার ভিজিট নিল, কিন্তু কোনো ওষুধ দেয় নাই। আর আমার টাকার কয়টাও শেষ, তাই তোমারে ভাঙতি দিতে পারি নাই। তুমি মাইয়াডারে নিয়া ভালো ডাক্তার দেখায়ো বাবা, আমাকে মাফ কইরা দিও, আমি মাইয়াডারে ভালো কিছু দিতে পারি নাই। গালিব চাচা, আজ থেকে আর আপনাকে কোনো অভাবে থাকতে হবে না। আপনি আমার জীবন ফিরিয়ে দিয়েছেন, আর আমি আপনার জন্য এতটুকু করতে পারবো না? গালিব ম্যানেজারকে দিয়ে অনেকগুলো বাজার সদাই করে পাঠিয়ে দিল বৃদ্ধ লোকটার বাড়িতে। কিছুক্ষণ পর হেলিকপ্টার করে অনিরা সবাই এসেছে। গালিবকে দেখে সবাই দৌড়ে আসলো। মিসেস ফাতেমা, কোথায় আমার তুবা, কোথায়? গালিব, আম্মু শান্ত হন, চলুন আমার সাথে। বৃদ্ধ লোক আগে এগোতে লাগলো, আর বাকিরা সবাই পেছনে। 5 মিনিট পর বৃদ্ধ বাড়িতে চলে গেল। সবাই দেখছে একটা 19-20 বছর বয়সী মেয়ে একটা পুরাতন থ্রি-পিস পরে ওড়না কোমরে পেঁচিয়ে উঠান ঝাড়ু দিচ্ছে। মিসেস ফাতেমা, তুবা মা। মেয়েটা কেন জানি পেছন ঘুরে তাকালো, তারপরে আবার ঝাড়ু দিতে লাগলো। বৃদ্ধ লোক, মা মালিহা, একটু এদিকে আয়। তুবা, আসছি বাবা। বৃদ্ধ লোক, মারে আজ থেকে 1 বছর মারে আজ 1 বছর পর তুই তোর পরিবারের লোকজন পেয়েছিস। এরা সবাই তোর পরিবারের লোকজন। আর তুই যার নাম ধরে বারবার কান্না করে উঠতি, এই সেই লোক। তুবা গালিবের দিকে তাকালো। সে স্বপ্নে দেখা 6 ফুট 2 ইঞ্চি লম্বা লোকটা। হ্যাঁ, এই সেই লোক। জি স্যার। বোন, তুই আমাকে চিনতে পারছিস? নীলা, তুবা, এই দেখ তোর 2 ভাগ্নে। মিসেস ফাতেমা, মারে আমার কাছে আসবি না? তুবাকে এই ডাক মনে হচ্ছে চুম্বকের মতন কাছে টানছে। তুবা না থাকতে পেরে মিসেস ফাতেমাকে জড়িয়ে ধরল। তুবা কাউকে চিনতে পারছে না ঠিকই, কিন্তু মন বলছে এরা তার আপনজন। কিন্তু গালিবের থেকে সে দূরেই থাকছে। গালিব তবুও খুশি, সে তুবাকে ফিরে তো পেয়েছে। গালিব বৃদ্ধ লোক আর তার বউকে বলছে তারা খুব তাড়াতাড়ি আবার আসবে। তুবা বিদায় নিয়ে চলে গেল। সবাই খান ম্যানশনে। তুবা, আম্মু, এটা কি আমাদের বাড়ি ছিল? মিসেস ফাতেমা, না, এটা তো শ্বশুর বাড়ি। তুই এখানে থাকতি জামাইয়ের সাথে। আমার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ রে মা, তোর বিয়ে হয়েছিল এই লম্বা ছেলেটার সাথে। হ্যাঁ, কিন্তু আমার এই বিয়ের কিছু মনে নেই কেন? আমি আমাদের বাড়ি যাব। মিসেস ফাতেমা, মারে আমরা তো গ্রামে চলে গেছি, আর তোর তো ট্রিটমেন্ট করতে হবে, তাই ঢাকাতে থাকতে হবে। তাহলে তুমি ভাইয়া সবাই আমার সাথে থাকবে? গালিব, আচ্ছা, সবাই থাকবে তোমার সাথে। এবার তুমি তোমার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা ডাক্তারের কাছে যাব। অনি, ওকে নিয়ে রুমে যা। অনি গালিবের কথা মতন তুবাকে নিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে তুবা দেখে মাথার সাইডের দেওয়ালে অনেক বড় করে বাঁধানো একটা তুবার হাসির ছবি। অনি কাভার থেকে একটা জামা বের করে তুবাকে ফ্রেশ হতে যেতে বলল। তুবা ফ্রেশ হয়ে নেমে আসছে, কিন্তু হিজাব পরেনি, কারণ তুবার আগে কিছু মনে নেই। গালিব, তুমি রেডি? তাহলে চলো আমরা বের হই। তুবা, না, আমি আপনার সাথে একা যাব না। গালিব, মানে? আমি আম্মুর সাথে যাব। ওকে ফাইন, আম্মু চলুন, আপনিও সাথে। মিসেস ফাতেমা সহ তুবা ডাক্তারের কাছে গেল। ডাক্তার তুবাকে দেখে অনেকগুলো টেস্ট করতে দিল। গালিব সবগুলো টেস্ট করিয়ে নিয়ে এসে ডাক্তারকে বলল, ডাক্তার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিকমতো খেলে 6 মাসে উনি স্মৃতিশক্তি ফিরে পাবেন আশা করা যায়। এবার মিরাক্কেল হয়ে আগেও ফিরে আসতে পারে।
এটা একটু সময় লাগার কারণ উনি 1 বছর কোনো চিকিৎসা পাননি। যদি পেতেন তাহলে অনেক আগেই সুস্থ হয়ে যেতেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, উনি সুস্থ হয়ে যাবেন। তুবা: ডাক্তার, আমাকে আবার কবে আপনার এখানে আসতে হবে? ডাক্তার বলে 1 মাস পরে আসতে হবে। তাই তুবা বায়না ধরে যে সে গ্রামে চলে যাবে। গালিবও কিছু বলেনি। তুবা, জিসান, মিসেস ফাতেমার সাথে গ্রামে চলে গেল, কিন্তু তুবা গালিবের সাথে তেমন কথা বলছে না। তুবা গ্রামে এসে গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। এতদিন পর নিজের পরিবারকে ফেরত পেয়ে কিছু মনে না থাকলেও তার আপনজন মনে করে সব মেনে নিচ্ছে। গালিব তাকে সময় দিয়েছে নিজেকে বোঝাতে। এতদিন পরে তার ফেরার থেকে বেশি কিছু প্রয়োজন নেই। এভাবে কেটে যায় 1 সপ্তাহ। আজ নীলা আর নিলয় জিসানের বাড়ি যাচ্ছে, তাই গালিবকে ফোন দিল। গালিব: হ্যাঁ দোস্ত বল। নিলয়: তোর বউকে দেখতে যাবি? আমরা সন্ধ্যায় রওনা দেব। গালিব: আচ্ছা ঠিক আছে, আমি ঠিক টাইমে পৌঁছিয়ে যাব। গালিব সব কাজ গুছিয়ে নিয়ে তার বাবাকে বলল। গালিব: বাবা, আমি একটু অনিলের বাড়িতে যাচ্ছি তুবার সাথে দেখা করতে। তৌহিদ খান: সে কি, তাহলে আমিও যাব। অনেকটা দিন থেকে আসবো গ্রামীণ পরিবেশে। গালিব: আচ্ছা বাবা, তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি। গালিব ড্রাইভ করছে, তৌহিদ খান বসে আছে, বিজনেস নিয়ে কথা বলছে। হঠাৎ গালিব দেখতে পায় একটা মহিলা পদ্ম ফুল বিক্রি করছে। গালিব দৌড়ে গিয়ে সবগুলো পদ্ম ফুল কিনে নিল আর একটা পানির বোতলে রেখে দিল যাতে ফুলগুলো সতেজ থাকে। সাথে তুবার ফেভারিট চিপস, চকলেট নিল। অনেকে ফোনে কোথায় আছে জেনে নিল। গালিব সেই জায়গায় গেলে দেখতে পায় নওশাদ আর নাফিস দুইজনকে নিলয় আর নীলা নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। সবাই মিলে রওনা দিল জিসানের বাড়ির উদ্দেশ্যে। 7 ঘন্টা গাড়ি ড্রাইভ করে সকালবেলা গালিবরা চলে গেল জিসানের বাড়িতে। অনি, জিসান, মিসেস ফাতেমা সবাই আছে, কিন্তু গালিবের চোখ তুবাকে খুঁজছে। সবাই মিলে ভেতরে চলে গেল। গালিব মিসেস ফাতেমাকে জিজ্ঞাসা করলো, আম্মু, তুবা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। মিসেস ফাতেমা: ও বাড়ির পেছনে গেল একটু ঘুরতে, এখনই চলে আসবে। গালিব: আম্মু, আপনি ওকে একা একা কেন ছেড়েছেন? ও যদি কিছু হয়ে যায় তখন কি হবে? গালিব আর দেরি না করে চলে গেল তুবাকে খুঁজতে। গালিব গিয়ে দেখে তুবা ধানের জমির মাঝখানে হেঁটে বেড়াচ্ছে। সকালে সেই গ্রামীণ পরিবেশে নতুন সূর্যের আলোয় তুবাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। গালিব সেই দৃশ্য দেখছে। কিছুক্ষণ পর ডাক দিল, গালিব, সুইটহার্ট। তুবা গালিবের ডাকে পেছন ঘুরে তাকিয়ে দেখলো গালিব এসেছে, তাই চলে আসলো। তুবা: আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি, আপনি? তোমাকে ছেড়ে কিভাবে ভালো থাকি বলো? জি তুবা সহজ স্বীকারোক্তি। এতদিন যেভাবে ভালো ছিলেন সেভাবেই। তখন তো তুমি দূরে ছিলে, কিন্তু এখন তো কাছে আছো। যাই হোক, সন্ধ্যা নেমে আসছে, তুমি একা একা এখানে কি করছো? তুবা: সকাল সকাল হেঁটে এখন খুব ভালো লাগে, তাই একটু ঘুরতে বের হয়েছি। চলুন, আপনি বাসায় চলুন, অনেক রাস্তা এসেছি। আমাকে নিয়ে চিন্তা হয় তো তোমার? কই, 1 সপ্তাহ তো একবার ফোন করলে না। তুবা: আপনি তো দিনে 10 বার ফোন দেন, আমি তাহলে কখন ফোন দিব আপনাকে? গালিব: আচ্ছা ঠিক আছে, এবার থেকে আর ফোন দিব না তাহলে। কেন ফোন দিবেন না? তোমার ফোন দেওয়ার আশায়। গালিব আর তুবা একসাথে হাঁটছে। তুবা ফিরে আসার পর থেকে অনেক কম কথা বলে গালিবের সাথে, কেমন জানি ইগনোর করছে। গালিব: একটা প্রশ্ন করি? তুবা নিচের দিকে তাকিয়ে বলল, জি বলুন। তুমি আমার সাথে এত কম কথা বলছো কেন? আগে তো সারাক্ষণ কথা বলতে থাকতে।
তুবা, আমার তো কিছুই মনে নেই আগের কথা, তাই আমি এমন চুপ থাকি। আর একটা কারণ আছে। তুবা সামনের দিকে হেঁটে গেল। গালিব, সে কারণটা কি? তুবা, কারণটা হচ্ছে আমরা যে এত মিষ্টি একটা জামাই আছে এটা ভাবতে আমার খুব লজ্জা পায়। তুবার এই কথা বলে আর এক সেকেন্ড না দাঁড়িয়ে দৌড় দেয় বাড়িতে। গালিব তুবার এই কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে আছে। এই মেয়ে বলে কি লজ্জায় নাকি কথা বলে না। দাঁড়াও, তোমার লজ্জা আমি ভাঙছি। তুবা বাড়িতে এসে হাঁপাতে লাগলো। মিসেস ফাতেমা, কিরে মা, কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? আর গালিব কোথায়? ওনা তোকে খুঁজতে বের হলো। তুবা, উনি আসছেন মা। তুবা তার শ্বশুরকে দেখতে পেয়ে মাথায় ওড়না দিয়ে সামনে গেল। তৌহিদ খান, আয় মা, এদিকে আয়। তুবা, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আপনার শরীর এখন কেমন আছে? তোকে ফিরে পাওয়ার পর আমরা সবাই অনেক ভালো আছি। গালিব চলে আসলো। মিসেস ফাতেমা, ওই তো জামাই চলে এসেছে। তুবা গালিবের পাশে একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। তৌহিদ খান, গালিব অফিস থেকে অভির ফোন করেছে, কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি এখানে থাকো, আমি না হয় সন্ধ্যায় ঢাকা ফিরে যাব। গালিব, আব্বু তুমি না কয়েকদিন থাকবে বলে আসলে। তৌহিদ খান, তোমরা এনজয় করো, বৌমাকে সময় দাও, আর তাড়াতাড়ি খান ম্যানশনে আসো, বৌমাকে ছাড়া খান ম্যানশন খুব ফাঁকা। গালিব, তোমার জন্য কি তাহলে টিকিট বুক করে দেবো আব্বু? তৌহিদ খান, হ্যাঁ, বিকেলে দাও। গালিব ফ্লাইটের টিকিট বুক করে তুবার জন্য আনা জিনিসগুলো তুবাকে দিয়ে গেল। দরজায় টোকা দিল। তুবা, দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। গালিব ভিতরে এসে দেখে রুমে কেউ নেই। বিছানায় তুবা ওড়না পড়ে আছে। গালিব এসে জানালায় দাঁড়িয়ে আছে। তুবা মুখ মুছতে মুছতে এসে বলল, তুবা, ভাবি বলো কি হয়েছে? তুবা চোখ তুলে দেখে গালিব দাঁড়িয়ে আছে। তুবা তাড়াতাড়ি করে ওড়না পরে বলল, আপনি এখানে কেন? গালিব, বাবারে, তুমি না ভেতরে আসতে বললে? আমি তো ভেবেছিলাম। গালিব তুবার কাছে আসলো। গালিব, তোমার ফুল আর চকলেট এগুলো দিতে এসেছিলাম। এই ফুলটা আমার অনেক ভালো লাগে, আম্মু বলেছে। তুবা বক্স খুলে দেখে অনেকগুলো চকলেট। তুবা তো চকলেট পেয়ে অনেক খুশি। তুবা, ধন্যবাদ আপনাকে এতগুলো গিফট দেওয়ার জন্য। গালিব, ঠিক মতো থাকবে আর সব কথা শুনবে, তাহলে আরো এত এত গিফট আমি পাঠিয়ে দেব। গালিব চলে যাচ্ছিল, আবার দাঁড়িয়ে গেল। আর হ্যাঁ, আমি বিকেলে চলে যাব। গালিব রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তুবা, এত তাড়াতাড়ি চলে যাবেন? কেবল তো এলেন। গালিব ঘুরে এসে বলল, কার জন্য থাকবো শুনি? আমার সুইটহার্ট আমাকে ভয়ে পালিয়ে বেড়ায়। মোটেও আমি পালিয়ে বেড়াচ্ছি না। তাহলে পরে কি করলে ওইটা? এমন সময় অনি চলে আসে। তুবা অনিকে দেখতে পেয়ে দূরে সরে দাঁড়ালো। অনি, সরি, ভুল সময়ে এসে পড়েছি মনে হয়। গালিব অনির মাথায় টোকা দিয়ে বলল, তুই সবসময় ভুল টাইমে এন্ট্রি নিস। গালিব চলে যাচ্ছে। তুবা, আপনি কি সত্যি চলে যাবেন? অভিমানী কণ্ঠে। অনি, ভাইয়া আবার কোথায় যাচ্ছে? আব্বু বিকেলে চলে যাবে। তুবা, তোমার ভাই না বললো সে চলে যাবে? অনি, আরে না, ভাই তো এবার তোমার সাথে সময় কাটাবে বলে লম্বা সময় নিয়ে এসেছে। তুবা, দাঁড়াও, তোমার ভাইকে মজা দেখাচ্ছি, আমার সাথে পাঙ্গা। সবাই খাওয়া শেষ করে গল্প করতে বসে পড়ল। তৌহিদ খান জিসান জিজ্ঞেস করলো, গ্রামে তার দিন কেমন কাটছে? জিসান, বাবা, এখানে আসার আরেকটা কারণ আমার শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়া, তাই আমি গ্রামে চলে এসেছি। আর আমি এখানে অনেক ভালো আছি আপনার মেয়েকে নিয়ে। আপনি চাইলে আপনার মেয়ের সাথে কথা বলতে পারেন। তৌহিদ খান, না বাবা, আমি শুধু তোমার কাছে জানতে চেয়েছি
তোমরা ভালো আছো কিনা, তোমরা ভালো থাকলে আমি খুশি। গালিব, বাবা বাদ দাও তো এসব। জিসান, সমস্যা নেই ভাইয়া। গালিব, বিকেলে ঘুরতে বের হব, তিনজন আব্বুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে একটু বাইকে ঘুরে আসবো। জিসান, আচ্ছা ভাইয়া ঠিক আছে। গালিব, জিসান তোমার বাইক আছে না? গালিব, জি আছে ভাইয়া। কেন? গালিব, অনেকদিন বাইক চালাই না, তাই বাইক ড্রাইভ করতে ইচ্ছে হচ্ছে। এই হাইওয়েটা দেখলাম ফাঁকা। নিলয়, ভাই আমার সাথে নিস, আমি খালি একটু গায়ে বাতাস লাগাবো। গালিব ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো নিলয় সহ। এদিকে নীলা বাচ্চা নিয়ে পড়েছে এক জ্বালায়। তুবা এসে বলল, আপু আমাকে দাও বাবুদের, আমি খেলছি, তুমি ঘুমাও একটু। নীলা, না বোন, তুই একা সামলাতে পারবি না, আর এমনি তোর মাথা ব্যথা। অনি, কে বলেছে আপু তুবা একা সামলাবে? আমিও তো আছি, তাছাড়া আম্মু আছে। তুমি ঘুমিয়ে পড়ো, আমরা বাচ্চা সামলিয়ে নেব। নীলা বাচ্চাদের নিয়ে ঘুমাতে চলে গেল। তুবা বাচ্চাদের দিয়ে ঘুমাতে চলে গেল। তুবা আর অনি বাচ্চাদের খেলা দিচ্ছে। তুবা, ভাবি তুমি কবে বাচ্চা নিবে? আমি কবে ফুপি হব? অনি, নিব খুব তাড়াতাড়ি নিব। আর আমার ভাবি কবে বাচ্চা নিবে? আমারও তো ফুপি হইতে মন চায়। তুবা, কি যে বলো না, আমার তো আগের কথা কিছু মনেই নাই, আর তোমার ভাইয়ের সামনে গেলে আমার অনেক লজ্জা পাই। অনি, কই দেখি আমার লজ্জাবতী ভাবিকে, তাড়াতাড়ি স্মৃতিশক্তি ফিরিয়ে আনো, আমি ফুপি হব। অনির কথার মাঝে মিসেস ফাতেমা চলে আসলো। মিসেস ফাতেমা, কে ফুপি হবে শুনি? তুবা, আমি ফুপি হব আম্মু। অনি, না আম্মু, আমি ফুপি হব, কিন্তু তোমার মেয়ে নাকি লজ্জা। তুবা অনিকে চিমটি কাটে। অনি আহ করে চিল্লিয়ে ওঠে। বাড়ির বাইরে গাড়ির শব্দে তিনজন বাইরে বের হলো। একটা গাড়ি থেকে লোক নেমে এসে বলল, গাড়ির ড্রাইভার, আপনাদের 2টা গাড়ি ডেলিভারি ছিল। মিসেস ফাতেমা, আমাদের তো গাড়ি আছে, আপনি ভুল বাড়িতে চলে এসেছেন। জিসান বাইক থেকে নামতে বলল, আপনি ঠিক বাড়িতেই এসেছেন, বাকি বাইক 2টা এখানে নামিয়ে দিন। মিসেস ফাতেমা, কিরে তোর না বাইক আছে, তাহলে আরো 2টা বাইক কি করবি? জিসান, এগুলো আমার বোন জামাইদের জন্য, গ্রামে সব সময় কার নিয়ে চলাফেরা করা কষ্ট হবে, তাই ভাইদের জন্য বাইক কিনে আনলাম। মিসেস ফাতেমা, ও আচ্ছা ভালো করেছিস, তা বাইক নিয়ে আসলি, আর বাজার কে করবে শুনি? মিসেস ফাতেমা, আমার তো একদমই মনে নেই। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি আম্মু। রাঙাবু, চলো আমার সাথে বাজারে চলো, কি লাগবে নিয়ে আসবো। মিসেস ফাতেমা, বৌমা আবার কেন যাবে তোর সাথে? জিসান, না মানে আম্মু, একা একা যেতে ভালো লাগে না। তুবা, আচ্ছা ভাইয়া তুমি নিয়ে যাও ভাবিকে। অনি জিসানের ওপরে চোখ পাকিয়ে নিয়ে বাইকে উঠলো। জিসান বাইকে চালাতে বলল, বউ তুমি খালি আমার উপরে রাগ করো, একটু কি প্রেম করা যাবে না? অনি, তাই বলে বাজার করতে আপনার প্রেম করা লাগবে? জিসান, স্বামী স্ত্রী একসাথে কাজ করলে আল্লাহ খুশি হয়, বোঝো তো রাঙাবু। অনি, জি বুঝেছি। জিসান অনিকে নিয়ে বাজার শেষ করে বাড়ি গেল। মিসেস ফাতেমা সব রান্না শেষ করে নিল হেল্পিং হ্যান্ডের সাথে মিলে। সবাই ঘুম থেকে উঠলো 3টার সময়। ঘুম থেকে উঠে সবাই দুপুরের খাবার খেয়ে নিল। জিসান, ভাইয়া তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। নিলয়, তাই নাকি? চলো শালাবাবু, কি সারপ্রাইজ আছে দেখে আসি। গালিব আর নিলয় জিসানের পিছনে গেল। জিসান গিয়ে পর্দাটা উঠিয়ে দিল। জিসান, ভাইয়া আজ তাহলে একটা রাইড হয়ে যাক, কি বলো? আজ কোনো তুলোর বস্তা সাথে নেব না। গালিব, ওকে তাহলে রাতে রাইডে বের হব। নিলয়, ভাই আমার দ্বারা এই রাইড ফাইড হবে না, তোমরা 2জনাই যাও। গালিব, বেটা তুই এত ভয় পাস কেন? তোর ছোট্ট শালাবাবু কত শখ করে বাইক নিয়ে এসেছে তোর জন্য, আর তুই কি না করছিস? নিলয়, আচ্ছা আমি যেতে পারি, কিন্তু তোরা বেশি জোরে বাইক চালাতে পারবি না। গালিব, জিসান, ওকে বস, আপনার কথাই হইল। গালিব একটা চেক কেটে জিসানকে দিচ্ছিল।
জিসান, কিসের জন্য এটা? বাইক কেনার টাকা। জিসান, না ভাইয়া, এটা আমার বোন ফিরে পাওয়ার আনন্দে তোমাদের জন্য উপহার। তুমি যেমন আমাদের বাড়ি গিফট করেছিলে, আমি কিছু বলিনি, ঠিক সেই রকমই বাইক গিফট করেছি। তুমিও কিছু বলতে পারবে না। গালিব, ওকে। গল্প করতে করতে বিকেল 5টা বেজে গেল। তৌহিদ খান যাবার সময় হয়ে গেছে, তাই গালিব জিসান মিলে তৌহিদ খানকে এয়ারপোর্ট ড্রপ করে দিল। বাড়ি আসার সময় গালিব দুবার জন্য একটা পায়েল নিল। জিসান গালিবকে জিজ্ঞাসা করলো, আমার বোনকে অনেক ভালোবাসো, তাই না? গালিব, অনেক বেশি। আমার সবটা জুড়ে তোমার বোন। বাহ, বোনের বসবাস করে। গালিবরা বাড়ি চলে আসলো। এসে দেখে সবাই উঠানে বসে গল্প করছে।